বেলা হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, কাজ আছে অনেক। রায়হান দিগন্তের কথা কানে তুলল না। কোমর ডলতে ডলতে ফ্লোরে আরেক চপট ঘুমের জন্য চোখ বুজল। দিগন্ত নিচে আসতেই সামনে পড়ল দিশা আর মাইশা। দুজনে তৈরি হয়ে বেরিয়েছে। আজ ওদের অ্যাডমিশন টেস্ট রয়েছে। দিগন্ত হালকা হেসে কথা বলল ওদের সাথে। দিহান ওদেরকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে চলে যাবে। দিহান দিগন্তের কাছে এসে ইতস্ত করে বলল, অফিসে আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ভাই। পরীক্ষা শেষে তুমি যদি ওদের নিয়ে আসতে তাহলে ভালো হতো। পেছন থেকে বানি আর মিতালি ঘন ঘন মাথা নাড়িয়ে রায়হানকে মানা করেছে, কিন্তু শুনল না সে। দিগন্তকে আবারও বলল, বড় আব্বু আব্বু ওরাও থাকবে মিটিংয়ে। প্লিজ ভাই, তোমাকে ভিতরে যেতে হবে না, শুধু গেট থেকে ওদের পিক করে নিও। দিগন্ত কিছুক্ষণ নীরব রইল। অতপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, ঠিক আছে, ওদের নিয়ে যা সাবধানে, দেরি হচ্ছে। দিশা ছলছল নেত্রে দিগন্তের মুখের দিকে তাকিয়ে আছে। দিশার দিকে চোখ পড়তেই নিজের মনের ভেতর চাপা ঝড়কে খানিকের জন্য থামালো দিগন্ত। বোনের গাল টেনে শান্ত গলায় বলল, ঠিক আছি আমি, ভালোভাবে পরীক্ষা দিবি দুজনে। বোরখার আড়ালে মুচকি হাসলো মাইশা। সবার থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ল ওরা। এদিকে রায়হান গুনগুনিয়ে গান গাইতে গাইতে দিগন্তের রুম থেকে বের হলো। সিঁড়ির কাছাকাছি এসে মুখোমুখি হলো জুনায়েদ তালুকদারের। হাসি মুখটা নিমিষেই আধারে ভরে উঠল ওর। জুনায়েদের সাথে ভদ্রতার খাতিরে একটু শব্দটি করল না। পাশ কেটে চলে যেতে নিলে জুনায়েদের কথায় পা থামালো। দিগন্তের সাথে কথা বলেও পারা যায় না, তুমি তো একটু মনার সাথে। রায়হান আর বলতে দিল না তাকে। গম্ভীর গলায় বলল, এই নামের কাউকে চিনি না আমি। বলে চলে গেল। রায়হানের এহেন বেয়াদবিতে চোখ মুখে রাগের আভাস ফুটে উঠল জুনায়েদের। ওপর থেকে রক্ষচক্ষু নিয়ে একবার রায়হানকে দেখলো, আরেকবার দিগন্তকে। ফাঁকা রান্নাঘরে দাঁড়িয়ে কোমরে ওড়না পেঁচিয়ে এক রমণী কাজে ব্যস্ত। কিছুক্ষণ আগে সবাই নাস্তা করেছে। নাস্তা শেষ করে বেলা একা একা এসেছে রান্নাঘরে। ফ্রিজ থেকে দুধ বের করে একে একে সব সরঞ্জামাদি নিয়ে চা বানানোর কাজে লেগে পড়ল। সবার জন্য চা বানাবে, তাই পুরো দুধটুকু দিয়ে দিল। চা পাতা দিয়ে এক ধ্যানে প্যানের দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে, কিন্তু দেখে মনে হলো এখনও গরম হয়নি। অধৈর্য হলো চঞ্চল বেলা। চা থেকে ধ্যান সরিয়ে হাত পা ছড়িয়ে দিয়ে চটপটে গলায় গান গাইতে গাইতে তিরিং বিরিং নাচ শুরু করলো। একটা গোল পাক দিয়ে ঘুরতেই হুট করে থেমে গেল। গোল গোল চোখ জোড়া সামনের দৃশ্য লক্ষ্য করতেই বড় হয়ে গেল মুহূর্তে। চায়ের প্যান থেকে চা উতলে পড়ে গ্যাস স্টোভের নিচে পর্যন্ত চলে গিয়েছে। আগুনের ফুলকিগুলো কেমন শব্দ তুলে জ্বলছে নিভছে। ভয়ে গ্যাসের চুলার কাছ থেকে ঝটপট কদমে পেছনের দিকে সরে গেল বেলা। জোর গলায় চেঁচিয়ে উঠল, আব্বু! রহমান চেয়ারে বসে পেপার পড়ছিল। রান্নাঘর থেকে বেলার এরকম ভয়ানক আওয়াজ শুনে পেপার ফেলে রেখে তড়িঘড়ি করে সেদিকে ছুটল সে। রান্নাঘরে ভেতরে ঢুকে চুলার অবস্থা দেখে আগে স্টোভ বন্ধ করলো। তারপর বেলার কাছে এসে অস্থির গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আম্মা? হাতে আঁচ লেগেছে? বেলা তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল। এতক্ষণে আমেনা আর রিনাও এসে দাঁড়িয়েছে রান্নাঘরের সামনে। দুজনে শাশুড়ির রুমে ছিল। বেলার আওয়াজ পেয়ে দ্রুত পায়ে এসেছে। রহমান বেলাকে পুনরায় বলল, তুমি এখানে কেন এসেছো? বেলা সোজা জবাব দিল, বড় হয়েছি তো এখন, ভাবলাম সবার জন্য চা বানাই, তাই চা বানাতে এসেছিলাম। আমেনা বেলার কাছে এসে রান্নাঘরের অবস্থা দেখে বেলার দিকে চোখ পাকিয়ে তাকালো। ধমকের সুরে বলল, কি করছিস এটা? পুরো চুলায় চাপ পড়ে কি হয়েছে? তোকে আমি বলেছি রান্নাঘরে আসতে, এসে আবার গ্যাসের চুলে হাত দিয়েছিস। বেলা মায়ের দিকে তাকিয়ে লাজুক গলায় বলল, তাতে কি হয়েছে? আমাকে কাজ শিখতে হবে না? দেখো কত বড় হয়েছি। কদিন পর তো বড় আপার মতো আমারও বিয়ে হবে, তাই আগে ভাগে কাজ শেখা শুরু করেছি। ছোট মেয়ের কথা শুনে রহমানের বুকের ভেতর ধক করে উঠল। হুট করে দিগন্তের কথা মনে পড়ে গেল। তৎক্ষণাৎ বেলার উদ্দেশ্যে গুরুগম্ভীর গলায় বলল, তোমাকে এসব করতে হবে না। আজ গিয়ে যা যা বই লাগে সব কিনে আনবে। পড়াশোনা শুরু করো আগে থেকে, তুমি এখন ছোট, এগুলো ভাবনা মাথায় আনবে না।
বলে রান্নাঘর ছেড়ে চলে গেল। রহমান যেতেই আমেনা কটমট চোখে বেলার দিকে চেয়ে বলল, উতলে পড়লো কিভাবে? চা চাপিয়ে দিয়ে কি করছিলি? বেলা মায়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, দুধ উতলে পড়ে জানি, কিন্তু তাই বলে যে দুধ চা উতলে পড়বে তা তো আগে জানতাম না আম্মু। কতক্ষণ তাকিয়েছিলাম, গরম হয়নি। যেই না একটু মন খুলে গান গাওয়া শুরু করলাম, ও অমনি উতলে পড়ে গেল। বেলার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল রিনা। হাসতে হাসতে বলল, হয়েছে, তোরে আর শ্বশুরবাড়ি যেতে হবে না বেলা। ওগুলো কাজ দেখলে যে ছেলে আসবে সব দৌড়ে লাগাবে উল্টো দিকে। বেলা রিনার শাড়ির আঁচল চেপে ধরে উৎসুক গলায় বলে, ছোট আম্মু আজ থেকে আমাকে রান্না শেখাবে, হ্যাঁ? রিনা মুচকি এসে বলল, ঠিক আছে, চা খাবি না? আমি বানিয়ে আনছি। তোর দাদির ঘরে যা, বৃষ্টি একা আছে ওখানে। আমেনা মেয়ে জায়ের কথা শুনছে আর ব্যস্ত হাতে চুলা পরিষ্কার করছে। কোথায় যাবি? ভার্সিটি। দিগন্তের কথা শুনে রাহানের চোখে মুখে অবগতার রেশ ছড়িয়ে পড়ল। পরক্ষণই বিরক্তি মাখা গলায় বলল, আর ইউ সিরিয়াস? ভার্সিটি যাবি? ওই জায়গাটাতে আবার যাবি? ওয়াই? দিশা আর মাইশার অ্যাডমিশন টেস্ট ওদের নিতে যাব। অন্য কাউকে পাঠা। ক্ষিপ্ত মেজাজে দিগন্ত বলল। চুপচাপ উঠে বস, মাথা খারাপ করিস না। রায়হান জিপে বসলো। তাচ্ছিল্য হেসে দিগন্তকে বলল। পরে আবার নিজের উপর জুলুম করিস না। দিগন্ত সে কথা শুনেও না শোনার ভান করে চুপ করে রইল। উত্তপ্ত দুপুরের মাঝে জিপ চালিয়ে চলে এলো গন্তব্যে। রাস্তা শেষ করে ভার্সিটি থেকে একটু দূরে জিপ থামালো দিগন্ত। গাড়ি থামতেই চোখের সানগ্লাস নামিয়ে রায়হান বলল, এসেছি যখন পেয়েছে স্যারের সাথে একবার দেখা করিয়ে যাই। দিগন্ত গম্ভীর গলায় বলল। আমাদের দেখা পেলেই স্যার কি বলবে তোর জানা নেই? স্মিত হাসলো রায়হান। জিপ থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমরা কি সেই আগের স্টুডেন্ট আছি নাকি? এখন হয়েছে গুন্ডা। সবাই এই গুন্ডাদেরই চেনে। এরকম ছেলেদের আর পড়ানোর কথা বলবে বলেই মনে হয় না। থাক। দিগন্ত কথা বলল না। জিপ থেকে নেমে সব ভঙ্গিতে সামনের দিকে হাঁটা ধরল। দিগন্তকে ভার্সিটির দিকে যেতে দেখে ঠায় দাঁড়িয়ে রইল রায়হান। দিগন্ত চলন থামিয়ে রায়হানকে বলল, দাঁড়িয়ে কেন, আয়। রায়হান ভার মুখে বলল, যাস না, পুরনো ক্ষত তাজা হবে। পুরনো ক্ষত তো ভুলিনি কখনো, নতুন করে তাজা হওয়ার কিছু নেই। কাম। দীর্ঘ 5 বছর পর আবারও ভার্সিটির গেটে পা পড়ল দিগন্তের। গেটের সামনে আসতেই পাশ থেকে একজন ডেকে উঠল ওকে। দিগন্ত বাজান। বহু পরিচিত ডাক শুনে পাশ ফিরে চাইল দিগন্ত। ঠোঁট জোড়া হালকা প্রসারিত করে চোখ থেকে সানগ্লাস টেনে খুলল। কয়েক কদম এগিয়ে গিয়ে বলল, কেমন আছো রায় কাকা? সামনে দাঁড়ানো ষাটোর্ধ্ব বৃদ্ধের দৃষ্টি টলমলে। কিছু আবেগী গলায় বলল, ভালো আছি, তোমারে দেখা আরো ভালো হইয়া গেছি। সেই যে গেলা আর তো এমুকো হওনি। এতদিন পর এই গেট দিয়া তোমারে ঢুকতে ডাইকা কি যে ভালো লাগতাছে বাজান। পরক্ষণে রায়হানকে নজরে আসতে পান খাওয়া লাল ঠোঁট জোড়া বিশাল প্রসারিত হলো। উৎফুল্ল কণ্ঠে বলল, রায়হান বাজানও আইসেও। আজ সূর্য কোন দিকে উঠেছিল, দুইজনে একসাথে আইলা, কি যে খুশি লাগতাছে। রায়হান হালকা হেসে বলল, রায় কাকার দেখি এখনো আমাদের মনে রেখেছে। বয়স তো অনেক হলো কাকা, তুমি এখনো এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে ডিউটি করছো? আগে তো একা থাকতাম, এখন আরো দুইজন রাখছে। আগের মতো বেশি খাটা লাগে না। আইস পরীক্ষা দীক্ষা আমনাতে ইহানে রাইখা বাকি দুইজন সামনে আছে। দিগন্ত কিছু বলার জন্য মুখ খুলছিল, কিন্তু তার আগেই রায়হান জিজ্ঞেস করল, তোমরা আইলা মনরে আনলা না রে? এর কি বিয়া হইয়া গেছে গা? মাইয়ারা যেমন সুন্দর, হের গানের গলাও তেমন সুন্দর আসছিল। মেলা দিন থেকে হের গান শুনি নাই। দিগন্তের চোয়াল শক্ত হলো। রায়হান তড়িঘড়ি করে বলল, কে শেষ হলো বলে পেয়েছে স্যারের সাথে দেখা করব, পরে
আবার কথা হবে। রায় কাকা, ভালো থেকো। দিগন্ত আর টু শব্দও করলো না, সামনের দিকে হাঁটা লাগালো। ওর সাথে রায়হানও এলো। দিগন্ত অনুভূতির ন্যায় হাঁটছে, চোখ শুধু রাস্তার দিকে, আশেপাশে কোথাও তাকাচ্ছে না। তাকালেই হয়তো পুরনো কোনো স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠবে। সোজা এসে থামলো একটা রুমের সামনে। উপরে গোটা গোটা অক্ষরে লেখা প্রফেসর ডক্টর জহিরুল দেওয়ান। মেলে রাখা দরজায় আঙ্গুলের টোকা দিয়ে দুবার নক করলো দিগন্ত। শব্দ শুনে চশমা পরিহিত চোখ জোড়া তুলে জহিরুল তাকালো তাদের দিকে। রায়হান আর দিগন্তকে দেখে চওড়া হাসলো, অতপর আমোদিত গলায় বলল, ওয়েলকাম এগেন বয়েস। মনিটরে এতক্ষণ তোমাদের আগমন দেখছিলাম। কাম কাম। দিগন্ত কেমন যেন থমথমে মুখে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকলো। রায়হানও ওর সাথে ঢুকলো। ঘরে ঢুকে চারপাশটা একবার চোখ বুলালো রায়হান। ঠিক আগের মতোই সাজানো বইয়ের র্যাক, বাপাশে ছোটোখাটো টেবিলে কিছু গবেষণাপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। দেয়ালে ঝুলছে ধূসর ফ্রেমে আধা পুরনো একটা সার্টিফিকেট, আর তার নিচে পোস্ট ফটো, ছাত্রদের সঙ্গে প্রফেসরের একগুচ্ছ হাসি মুখের মুহূর্ত। রায়হান জহিরুলের সামনে চেয়ার টেনে বসতে বসতে বলল, সবকিছু দেখছে আগের মতোই, কোনো চেঞ্জ নেই। সবার টেস্ট তো তোমাদের মতো পরিবর্তনশীল নয়। সূক্ষ্ম খোঁচাটা দিগন্ত রায়হান দুজনেই বেশ ভালোভাবে ধরতে পারল। দিগন্ত ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, টেস্ট পরিবর্তন করিনি, নিজেকেই পরিবর্তন করেছি। এটা আবার গর্ব করে বলছো? ভার্সিটি টপার হয়ে কি করলে তোমরা? তোমাদের যে সে পরিচয় কেউ জানেই না, অথচ গুন্ডা দেখিয়ে দিতে বললো বিনা সময় ব্যয়ে তোমাদের দেখিয়ে দেয়। রায়হান বুকে দুহাত চেপে আয়েশি ভঙ্গিতে হেলান দিয়ে বসে বলল, তোমাদের বলতে আপনার বংশের মাস্তান কেউ বুঝাচ্ছেন নাকি স্যার? জহিরুল হালকা হেসে বলল, ওকে তো তাও মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু তোমরা দুটো একেবারেই মুখ ফিরিয়ে নিলে। এক মেয়ের জন্য কতগুলো জীবন নষ্ট। দিগন্ত জহিরুলের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, ঠিক এ কারণেই মুখ ফিরিয়ে নিয়েছি স্যার। সেই যে এখানে পা রাখলাম, সবাই বারবার কথার মাঝে ওই মহিলাকেই টেনে আনছেন। আমি বিরক্ত এসবে। অনেক দিন পর এসেছি, আপনার সাথে দেখা করব বলে ভেতরের পা মারিয়েছি। পুরনো কথা টেনে আর আঘাত করবেন না স্যার। কুল মাই বয়, আমি মজা করেছি। রায়হান মনিটরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে কিছু একটা দেখছে। হুট করে বলে উঠল, ফাহাদ দেওয়ান। জহিরুল রায়হানের দৃষ্টি অনুসরণ করে মনিটরের দিকে তাকিয়ে বলল, 1 মাস হলো ভার্সিটির মিউজিক কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করেছে। হঠাৎ মাস্তানি ছেড়ে ওর এত ভালো হয়ে যাওয়া দেখে সন্দেহ হয়। আগের মতো টুকটাক গানও গাইছে দেখছি। কথাটা দিগন্তের কানে পৌঁছাতেই চোখ মুখ বিকৃত করে ফেলল দিগন্ত। ব্যঙ্গ করে হিসিয়ে বলল, লেওড়ার গায়ক, শালা হারামজাদা, মেয়েবাজ, ছ্যাঁকাখোর। দিগন্তের মুখ নিঃসৃত কথা শুনে ঘর কাঁপিয়ে সশব্দে হেসে উঠল রায়হান আর জহিরুল। পরীক্ষা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মাইশাকে নিয়ে দিশা ওয়াশরুমে এসেছে। বেসিনে হাত ধুতে ধুতে চোখ আটকালো শেষ কিনারায় দুজন ছেলে মেয়ের দিকে। ঝট করে চোখ জোড়া সরু হয়ে এলো দিশার। হাত ধোয়া ছেড়ে নিঃশব্দে ওই জায়গায় গিয়ে হাজির হলো। একটু দূরত্ব রেখে ঘাড় ইৎস বাঁকিয়ে দৃষ্টি স্থাপন করলো ছেলে মেয়ের দুটোর হাতের দিকে। একজন আরেকজনের হাত আঁকড়ে ধরে দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে। শেষ কিনারায় দেখে এদিকে মানুষজন নেই। কিছুক্ষণ ওদের ভাবভঙ্গি অবলোকন করে জোর গলায় দিশা বলল, তোমরা পরীক্ষা দিতে এসে চিপাই কি করছো? আর এই যে ভাইয়া, তুমি ঠোঁট ওরকম গোল করে রেখেছো কেন? ছেলেটা মেয়েটার দিকে এগোতে নিয়েছিল, কেবল দিশার কথা শুনে তড়িঘড়ি করে মেয়েটাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। মেয়েটা কিছুটা রাগী স্বরে বলল, আমরা কি করি তোমার কি? দিশা ভোলা ভালা মুখ বানিয়ে বলল, আমার কিছুই না। তারপর আবার দুষ্টু হেসে ছেলেটার দিকে ইশারা করে বলল, ওই যে ছেলেটা তোমার সাথে ছিল এতক্ষণ, মালটা হেব্বি সুন্দর, আমার ভালো লেগেছে। তোমার সাহস কি করে হলো? ও আমার বয়ফ্রেন্ড।
দিশা মেয়েটাকে একটা গা জ্বালানি হাসি দিয়ে ছেলেটার কাছে গেল, তারপর ছেলেটাকে বলল। উফ, হ্যান্ডসাম। ছেলেটা দিশার কথায় দাঁত মেলে হাসলো, হাত উঠিয়ে ভাব নিয়ে শার্টের 2 কলার নাড়তে শুরু করলো। দিশা হুট করে বলল। অবলচোদ, তোকে বলিনি, পেছনেরটাকে বলেছি। জাফট। সামনের ছেলেটার মুখের হাসি গায়েব হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখলো ওয়াশরুম থেকে একটা ছেলে প্যান্টের জিপ তুলতে তুলতে বের হচ্ছে। দিশা আর দাঁড়ালো না, ফুর করে এক দৌড় লাগালো, সাথে মাইশাকে বলল বাহিরে যেতে। মাইশা এতক্ষণ ওর পেছনে দাঁড়িয়ে ভ্যাবলার মতো দিশার কাহিনী দেখছিল। এই মেয়েটা যেখানেই যায়, কোথায় কোন ছেলে পাচ্ছে, হুট করে গিয়ে ফ্ল্যাট মেরে পালাবে। দুপাশে না ভঙ্গিতে মাথা নেড়ে মাইশা নিজেও ছুট লাগালো। ছেলে জাতির সাথেও কখনোই পাঙ্গা নেয়নি। দিশার অনেক সাহস, হুটহাট একটা সুন্দর ছেলেকে নজরে পেলে কি সব আবল তাবল বকে পালিয়ে যায়। এই এখন কি ভুলভাল বলে চলে গেল। ছেলেগুলো যদি কিছু করতো তখন? এগুলোর কোনো ভয় নেই মেয়েটার। মাইশা দ্রুত পায়ে ওই জায়গা ছেড়ে দিশার কাছে এলো, এসে হাঁপাতে হাঁপাতে বলল। এসব ছাড়বে না তুমি? ভয় লাগে না যদি কিছু হতো? দিশা বিস্তর হাসি দিয়ে বলল। কিসের ভয়? আমার সাথে ওরা পারবে? আমি ক্যারাটে পারি, লাগতে এলে জায়গা মতো লাগিয়ে দেব। ওরা কোথায় লাগে? তুমি তো যেচে পড়ে ছেলেদের টিচ করে বেড়াও। সরো, আমি নিষ্পাপ মেয়ে, টিচ ফিচ করতে পারি না। শুধু সুন্দর ছেলে দেখলে ক্রাশ খাই আর খাতির জমিয়ে আসি। মাইশা ফিক করে হেসে দিল, হাসতে হাসতে বলল। আমি শুধু তোমার কপাল পোড়া জামাইয়ের কথা ভেবে কষ্ট পাই। বেচারের বউ উঠতে বসতে ক্রাশ খাই। দিশা মুখ বাঁকিয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। কানে একটা সুন্দর গানের সুর ভেসে আসছে। ওরা দুজন অডিটোরিয়ামের পাশে দাঁড়িয়ে। দিশা আরেকটু এগিয়ে জানলা দিয়ে অডিটোরিয়ামের ভেতরে উকি দিল, অতঃপর চোখগুলো বিশাল আকৃতির করে চুপচাপ তাকিয়ে রইল। মাইশা ওর পাশে এসে ভেতরের দিকে দৃষ্টি রাখলো। একটা ছেলে চোখ বন্ধ করে গিটারে সুর তুলছে। আশেপাশে বেশ কয়েকজন স্টুডেন্ট ছেলেটার গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমার আগুনে ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনের দিন গনে গনে আর উধাও হয়ে যায়। মাইশা দিশা দুজনেই মন্ত্রমুগ্ধের ন্যায় গান শুনছিল। গান শেষ হতেই ধ্যান ভাঙল দিশার, অবাক গলায় বলল। আরে বাস, এই লাল্লু তো ভালোই গান গায়, কিন্তু এত ছ্যাঁকাখড়ি গান কেন? তো এত সুন্দর পোলাডারে কে রিজেক্ট করছে না? মাইশা পাশ থেকে বলল। গানটা সুন্দর। দিশা লাজুক হেসে বলল। ছোড়াটাও সুন্দর। ওর সাথে আমার একবার রাস্তায় দেখা হয়েছিল, সময়ের অভাবে কথা বলতে পারি নাই, আজকে পাইছি রে। দিশার মতিগতি ভালো ঠেকলো না, তাই মাইশা ওর হাত টেনে ধরে হাঁটতে হাঁটতে বলল। ভাইয়া নিতে আসবে বলেছিল, ভুলে গেলে? দেখো সবাই বেরিয়ে গিয়েছে, আমরাই ঘুরছি শুধু। দিশা মুখ লটকিয়ে বলল। 2 মিনিট দাঁড়াও, আমি শুধু যাব আর ওই চকলেট বয় হটপট ছেলেটার সাথে খাতির জমিয়ে আসবো। এত সুন্দর পোলার সাথে কথা না বললে শান্তি পাবো না। আয়শা নরম স্বরে বলল। ওই রুমে অনেক মানুষজন আছে, তুমি গিয়ে খাতির জমাতে চাইলেই পারবে। তোমার খাতির জমানো যে কি তা কি আর আমি জানি না? ভারী সাহস তোমার। আজ কিছু করিও না দিশা, দিগন্ত ভাইয়া জানলে বকবে আমাদের। দিশা শুনলো মাইশার কথা, যেতে যেতে আবারও পিছু ঘুরে সুদর্শন ছেলেটাকে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখা পেল না। ফাহাদ গিটার রেখে ওর দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকা ছেলেমেয়েগুলোর দিকে উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল। এই ধরনের আবদার আর কেউ করবে না। সামনের উইকে তোমাদের কম্পিটিশন, ভালোভাবে চর্চা করো। এই উইকে আমি আর আসবো না ভার্সিটি। বলে আর এক মুহূর্ত থাকলো না, অডিটোরিয়াম ছাড়লো। ভর দুপুরের সূর্যটা খাড়া হয়ে আলো ছড়াচ্ছে, সেই সাথে ছড়াচ্ছে তীব্র রোদ আর গরম। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে 2 ব্যক্তি, দুজনেই একে অন্যের দিকে আগুন চোখের চাহনি দিয়ে ধ্বংস করছে, অথচ দুজনের চোখেই সানগ্লাস। কি করছিস সেখানে? দিগন্ত গমগমে গলায় বলল। তোকে বলতে হবে?
ফাহাদ বাঘের ন্যায় দুহাত দিয়ে থাবা মেরে দিগন্তের শার্টের কলার চেপে ধরল। রাগী গলায় ফুঁসতে ফুঁসতে বলল, এতদিন তো আসিনি, আমাকে আসতে দেখে আবার চলে এলি নিজের রাজত্ব গড়তে, স্কাউন্ড্রেল। দিগন্তের দমিয়ে রাখা রাগ তরতরিয়ে বেরিয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ভারী একটা পাঁচ মারল ফাহাদের পেট বরাবর। পেটে হাত রেখে কিছুটা দূরে সরে গেল ফাহাদ। পরক্ষণে পা উঁচিয়ে দিগন্তের বুকে এক প্রকাণ্ড লাথি বসালো। ফাহাদের লাথিটা সোজা গিয়ে লাগলো দিগন্তের বুকের মাঝ বরাবর। দিগন্ত ছিটকে গিয়ে ধুলো বালিময় জায়গায় পড়ল। সাদা শার্টটা ময়লায় মাখামাখি হলো। উঠে বসে শার্টটা হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে তাচ্ছিল্য করে বলল, মিনিমাম লজ্জাটুকু নেই তোর? নিজেকে ক্লাউন প্রমাণ করার জন্য সব সময় চলে আসিস, হারামজাদা। ফাহাদ সোজা হয়ে পকেটে 2 হাত রেখে দাঁড়ালো। ওষ্ঠ কিঞ্চিত বাঁকিয়ে বলল, লজ্জার কথা বলছিস শালা? তোর বংশের লজ্জা তো আমার বাধাই করা। কতবার থু ফেলে। ঝট করে বসা থেকে দাঁড়িয়ে ফাহাদের দিকে তড়িৎ গতিতে এগিয়ে গেল দিগন্ত। বুকের মাঝে ধাক্কা দিয়ে এক হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরল, আরেক হাতে ফাহাদের মুখে সরাসরি ঘুষি বসিয়ে দিল। ঠোঁট কেটে গেল ফাহাদের, রক্ত বেরিয়ে এলো। ফাহাদের ক্ষোভ বাড়ল এতে। মাথা দিয়ে দিগন্তের নাকে সজোরে আঘাত করলো। দিগন্ত শব্দ করল না, দাঁতে দাঁত পিষে ব্যথাটা ধরণ করে নিল। নাকে বুড়ো আঙ্গুল দিয়ে গড়গড়িয়ে বের হওয়া লাল রক্ত মুছে চোখের সামনে ধরল। তখনই নিজের রুম থেকে দৌড়ে বের হলো জহিরুল। ফাহাদ আর দিগন্তের কাছাকাছি এসে রাশভারী গলায় হুঙ্কার শুনল, স্টপ ইট! আর কতদিন একে অন্যকে আঘাত করে বেড়াবে? নিজেদের দাপট দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করতেও ভাবো না তোমরা? আসতে না আসতেই আবার হাতাহাতি রক্তারক্তি শুরু করে দিয়েছে। ডোন্ট ফরগেট, এটা ভার্সিটি, তোমাদের শো কল্ড রং ঘর নয়। ফাহাদ কটমট চোখে দিগন্তের দিকে চেয়েছিল। জহিরুলের কথা শুনে চলে যেতে যেতে দিগন্তের পাশে একটু থেমে বিড়বিড়িয়ে বলল, তোর অহংকার আজ মিশিয়ে দিব, জাস্ট ওয়েট বাস্টার্ড। দিগন্ত ওর দিকে না তাকিয়ে গমগমে স্বরে বলল, আই এম ওয়েটিং ব্লাডি বিচ। দেখি কত দৌড় তোর। রাহান ভ্রুকুচকে দেখছে দিগন্তকে। নাক দিয়ে রক্ত ঝরে শুকিয়ে গেছে ওর। কিছুক্ষণ পর তেরা গলায় জিজ্ঞেস করলো, মাত্রই তো এলাম, এইটুকুতেই তোদের দেখাও হলো, আবার মারামারিও শেষ? মাইশার দিশাকে নিয়ে জিপে উঠেছিল ওরা। জিপ ছাড়ার আগ মুহূর্তে দিগন্ত খেয়াল করে ওর ফোন জহিরুলের টেবিলে ফেলে এসেছে। সেটা নিতে গিয়েছিল। ফেরার পথে ফাহাদ আরও গেটের সামনে একসাথেই আসে। মাইশা দিশা দিগন্তের অবস্থা দেখে অস্থির গলায় প্রশ্ন ছুড়ে দিল। দিগন্ত ওদের একটা প্রশ্নেরও উত্তর দিল না। জিপের পেছনের দিকে বসতে বসতে রায়হানকে বলল, গাড়ি ড্রাইভ কর। রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসলো। দিগন্ত মাইশার দিকে তাকিয়ে বলল, মাইশা তুই পেছনে বস, দিশা সামনে বসবে। দিগন্তের কথা শুনে অবাক হলো রায়হান। ঘাড় ঘুরিয়ে সরু চোখে তাকালো দিগন্তের দিকে। যে দিগন্ত দিশাকে রায়হানের আশেপাশেও আসতে দেয় না, সে দিগন্ত দিশাকে ওর পাশে বসতে বলছে। ব্যাপারটা বেশ ভাবালো রায়হানকে। পাশে যে দিশা আছে এটা হয়তো ভুলে গেছে। চোখ ঘুরিয়ে জিপ স্টার্ট দিতে দিতে একবার মিররে তাকালো। কালো বোরখায় আবৃত মাইশার চোখ জোড়া ছাড়া কিছুই নজরে এলো না। মেয়েটার চেহারা দেখেনি এখনও রায়হান, কিন্তু চোখ জোড়া যতবার দেখেছে ততবারই ওর নজর কেড়েছে। পুরোটা রাস্তা ড্রাইভ করলো, অথচ দৃষ্টি বার কয়েক ওই চোখ জোড়াতেই যাচ্ছে। নিজের নজরের উপর অবাক হলো রায়হান। কয়েকটা বিশ্রী গালি রাস্তার পাশ ঘেঁষে 2 বাদর একে অন্যের হাত ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। মুখ জুড়ে হাসির শেষ নেই। দুজনের হাতে একটা করে আইসক্রিম। কথা বলছে, খাচ্ছে আর হাঁটছে। অনেক দিন পর বের হয়েছে বেলা আর রাইমা। একাই বের হয়েছে দুজনে। মূলত রহমানের কথায় নতুন বই কিনতে বেরিয়েছে বেলা, কিন্তু বই না কিনে ঘুরে বেড়াচ্ছে দুজন। বৃষ্টিকে সাথে যেতে বলেছিল রহমান, বেলা তা শোনেনি। বড় হয়েছে বলে জেদ ধরে একা একা বাড়ি থেকে বের হয়েছে। রাইমাকে সাথে নিয়ে দুজনে এখন ঘুরছে আর খেয়ে বেড়াচ্ছে। এক পর্যায়ে হাঁটার গতি রোধ হলো বেলার। হাত ফসকে আধ খাওয়া আইসক্রিমটা পড়ে গেল মাটিতে। ধুলোয় মাখিয়ে গেল সেটা।
চোখের সামনে দিয়ে লাল কালো মিশেলের জিপ গাড়িটা পাশ কাটিয়ে চলে গেল। যতদূর দেখা গেল দেখলো বেলা। চোখ টলমলে হয়ে এসেছে ওর, মুখ আধারে ছেয়ে গিয়েছে। দিগন্তের পাশে কালো বোরখায় আবৃত মেয়েটা চিনতে দেরি হয়নি ওর। নিজের বোন থাকতে অন্য মেয়েকে পাশে বসিয়েছে কেন লোকটা? সামনে রায়হানের সাথে দিশাকে না বসিয়ে মাইশাকে বসালেই হয়ে যেত। বেলার হাসি খুশি মন নিমিষেই ভারী হয়ে গেল। পাশ থেকে রাইমা ওর হাত ঝাঁকিয়ে বলল, থামলি কেন, চল। বলতে বলতে বেলার মুখের দিকে তাকাতেই চেঁচিয়ে উঠল, কি রে, কি হলো? কাঁদছিস কেন? ঝাল লেগেছে? বেলা নাক টেনে বলল, আইসক্রিমে ঝাল থাকে? রাইমা দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, তাহলে কি হাসতে হাসতে চোখের পানি এসেছে? বেলা আবারও মাথা নাড়িয়ে না বলল। কোমরে হাত রেখে দৃষ্টি চিকন হলো রাইমার। বেলাকে পুনরায় বলল, হয়েছেটা কি? বেলা ছলছল নেত্রদয় নিয়ে রাইমাকে বলল, কান্না আসছে। কেন? দিগন্ত ভাইকে দেখে। দিগন্তের নাম শুনে এক হাত উঠিয়ে মুখ ঢাকলো রাইমা। অবাক গলায় বলল, আবার মার খেয়ে কাঁদছিস নাকি? এবার কেন মারলো? এখন মারেনি তো। তাহলে? জানি না। আগে আমাকে গালি দিলেও কত কেয়ার করতো, আর এখন আমার জায়গায় মাইশা আপুর কেয়ার করছে। আমার রাগ লাগছে খুব, কান্না আসছে কেন জানি। মুখ বাঁকালো রাইমা, বোকা গলায় বলল, হ্যাঁ, তাতে তোর কি? দিগন্ত ভাইয়া যাকে ইচ্ছা তাকে কেয়ার করবে, তুই কাঁদবি কেন? বেলা চোখ মুখ কুঁচকে নিল, নাকের পাঠা ফুলিয়ে তেজি গলায় বলল, কেন করবে? ওই মাইশা আপুর জন্য সেদিন আমাকে মেরেছিল। তারপর থেকে এখনো আর দেখা হয়নি, কথা বলেনি আমার সাথে। আমার কি যেন হয়েছে রাইমা, ভালো লাগছে না কিছু। রাইমা চরম বিস্ময় নিয়ে বলে উঠল, সর্বনাশ! এই বেলা, কাহিনী কি তোর? জেলাস জেলাস ভাব কেন? বেলা রাগ নিয়ে বলল, জানি না, কিছু জানি না আমি। ওদেরকে দেখার পর থেকেই ভেতরে অনেক অস্থির লাগছে। রাইমা কপালে হাত রেখে বড় বড় চোখে তাকিয়ে বলল, সে কি রে, দিগন্ত ভাইয়ের হাতে চর খেয়ে তুই কি তার প্রেমে পড়ে গেলি? হাই হাই, এ কি সর্বনাশী কাণ্ড! টলমলো চোখ জোড়া নিয়ে রাইমার উপর তেতিয়ে উঠে বলল, টলমলো চোখ জোড়া নিয়ে রাইমার উপর তেতিয়ে উঠল বেলা। ধুর, খুব বেশি কথা বলিস তুই। দেখছিস না আমার কান্না পাচ্ছে? তুই না আমার বেস্টু, মন ভালো করতে পারিস না কেন? বলেই ধূপধাপ পা ফেলে বাড়ি পথে চলে গেল বেলা। এদিকে রাইমা হতভাগের ন্যায় থ মেরে চেয়ে আছে বেলার যাওয়ার দিকে। অবশিষ্ট আইসক্রিমটুকু গলে টলে হাতে মাখিয়ে গিয়েছে। বেলার অদ্ভুত আচরণ দেখে রীতিমতো বোকা বনে গিয়েছেও। রাতের প্রহর চলছে, পুরো রুম জুড়ে অন্ধকারের ছড়াছড়ি। শুনশান নীরবতা পালন করছে সারা রুমময়। শুধু সিলিং ফ্যানের বাতাসের শো শো শব্দ ভাসছে। এই অন্ধকার রুমে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে বেলা। চোখে ঘুম ধরা দিচ্ছে না, যেভাবেই শুচ্ছে শান্তি মিলছে না। অনেকক্ষণ ঘুমানোর জন্য যুদ্ধ করলো, কিন্তু ঘুম বাবাজি কিছুতেই আসলো না। মাথায় চিনচিনে ব্যথা করছে। শোয়া থেকে উঠে বসলো বেলা। একটু এগিয়ে হাতড়িয়ে জানালার পাল্লা খুলে দিল। চাঁদনি রাতের হালকা আলোক ছিটায় পড়ল এতক্ষণের গুমোট অন্ধকার রুমটাতে। বালিশের নিচে হাতিয়ে একটা বাটন ফোন টেনে আনলো। এটা আমেনার ফোন। মায়ের কাছ থেকে সময় দেখবে বলে বাহানা দিয়ে নিয়ে এসেছে বেলা। ফোন ঘেঁটে একটা নাম্বার বের করে সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রাত প্রায় 2টো বাজে। এত রাতে নিশ্চয়ই ঘুমিয়েছে। এই ভেবে ফোনটা আবার রাখতে নিল, কিন্তু পরক্ষণেই মুখ বাঁকিয়ে কল লাগিয়ে দিল। ঘুমালে ঘুমাক, বেলার কি? ওর ফোন দিতে ইচ্ছে হয়েছে যখন তখন দিবেই। প্রথমবার এই ফোন তুলল অপর পাশের বান্দা। ফোন রিসিভ হতে দেখে আশ্চর্য হলো বেলা। কেন যেন ভয়ও পেল। তড়িঘড়ি করে লাইন কেটে দিল। কি সাংঘাতিক! লোকটা এত রাতে জেগে আছে। বেলা ভেবেছিল ঘুমিয়ে গিয়েছে, ফোন দিলে ধরবে না, তাই সহজ সরল মনে ফোন লাগিয়ে দিয়েছে। কিন্তু এটা কি হলো? ঠোঁট উল্টে কেঁদে দিল বেলা। কান্নার কোনো আওয়াজ নেই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। নিজের মুড সুইংয়ের উপর নিজেই বিরক্ত বেলা। এখনই হাসছে তো পরক্ষণেই কাঁদছে। বেশিরভাগ কাঁদতেই হলো ভালো লাগছে।
শান্তি লাগছে। কান্নার মাঝে খেয়াল করলো ফোনের আলো জ্বলছে, সাথে বিপ বিপ শব্দ করে ভাসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো বেলা। দিগন্তের নাম্বার থেকে ফোন এসেছে। এখন কি করবে? ফোনটা তুলবে নাকি তুলবে না? তুললে ও কি বলবে? এত শত ভাবনার মাঝে বড় একটা শ্বাস টানলো, তারপর ফট করে ফোন তুলে কানে চেপে ধরলো। আর টু শব্দ নেই মুখে, চুপচাপ সেভাবেই থাকলো। সেকেন্ড গড়ালো, মিনিট গড়ালো। অবশেষে মিনিট 5 যাওয়ার পর অপর পাশ থেকে গম্ভীর স্বরে হুমকি এসে বেলার কানে ধাক্কা খেলো।